আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কি কি জিনিসগুলো আমাদের জানা দরকার, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক্স। তো মাইক্রোসফট ওয়ার্ড কি, কাকে বলে, এরপর মাইক্রোসফট ওয়ার্ড কি কি কাজে ব্যবহার করা হয়, এগুলো আপনারা আগে থেকে শিখে আসছেন বা শিখছেন, পড়ছেন। তারপর আমি একটু রিভিউ করে নেই। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কি আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কি করা হয়, বিভিন্ন রকম সিভি সিভি করা, নিউজ পেপার করা, হ্যাঁ, বায়োডাটা করা, এরপর অ্যাপ্লিকেশন লেখা, দরখাস্ত লেখা, হ্যাঁ, এই কাজগুলো আসলে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু মাইক্রোসফট অফিসেরই একটা অংশ। অনেকে বলে যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি কিন্তু মাইক্রোসফট অফিসে কাজ করি নাই। এটা কিন্তু ভুল। তো আসলে মাইক্রোসফট অফিসের অংশই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আরও আছে মাইক্রোসফট এক্সেস, এগুলো কিন্তু আছে। তো মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম, এই প্যাকেজ প্রোগ্রামের আন্ডারেই মাইক্রোসফট ওয়ার্ড আছে আর কি। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ড শেখার আগে প্র্যাকটিক্যাল শিখবো। তো শেখার আগে আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল তৈরি করতে হবে। তো এইটা হচ্ছে আমার ডেস্কটপ স্ক্রিন, এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিন। এই স্ক্রিনের মধ্যে আহ, এক এই যে আইকনগুলো এগুলো কিন্তু আইকন, হ্যাঁ, যেমন এখানে ফাস্টন ক্যাপচার, কন্ট্রোল প্যানেল, গুগল ক্রোম, এগুলো প্রত্যেকটা হচ্ছে আইকন। এই যে আমরা যেমন মোবাইলে আইকনের উপর চাপ দিলে ওই অ্যাপটা খোলে, ওই অ্যাপ্লিকেশনটা খোলে, এইখানেও ঠিক তেমনই। আমি যদি কোথাও ক্লিক দেই তখন সেই আইকনের সেই অ্যাপটা বা সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হবে। তো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল বানাবো। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বানাতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডেস্কটপ স্ক্রিনে হোক অথবা ডিসপিসির মধ্যে কোনো ডাউনলোডে হোক বা যে কোনো লোকেশনে হোক, সেই লোকেশনের মধ্যে গিয়ে বা সেই ডেস্কটপের মধ্যে গিয়ে ক্লিক করতে হবে রাইট বাটন। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিউ নামে একটা অপশন পাবো। যারা উইন্ডোজ 11 যাদের কম্পিউটারে আছে তারা এখানে নিউ নামে অপশনটা নাও পেতে পারেন, তখন শো মোর অপশনে গেলে এই নিউ নামে অপশনটা আসবে। আমার এখানে উইন্ডোজ 10 বিতে এরকম দেখাচ্ছে। তো এখন এখানে আরো ক্লিক করলাম, নিউ এ গেলাম। নিউ এ যাবার দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল এখানে কথা বলা আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এইটা আমি ক্লিক করব। ক্লিক করলেই আমার এইখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল তৈরি হবে এবং আইকনটা দেখেন যে ডাব্লু দেওয়া আছে। হ্যাঁ, ডাব্লু, তার মানে এইটা হচ্ছে ওয়ার্ডের একটা ফাইল। তো এটা হচ্ছে ফাইল। এখন আরেকটা জিনিস একটু করি, এটা হচ্ছে ফাইল, এর পাশাপাশি ফোল্ডার তাহলে কোনটা? হ্যাঁ, আমরা অনেক সময় ফাইল এবং ফোল্ডার গুলিয়ে ফেলি, যে কোনটা ফাইল কোনটা ফোল্ডার বুঝি না। তো এটা হচ্ছে আমার ফাইল। আর যদি আমি একটা ফোল্ডার তৈরি করি এখানে, আবার আমি সেম ভাবে রাইট বাটন ক্লিক করব, নিউ এ যাব, ওই যে দেখুন উপরে ফোল্ডার লেখা আছে, এই যে ফোল্ডার। এই ফোল্ডারে যখন ক্লিক করব তখন আমার এখানে একটা কি তৈরি হয়েছে, এই যে ফোল্ডার তৈরি হয়েছে। এখন দেখেন ফোল্ডারের বিষয়টা, ডিজাইনটা কিরকম আর একটা ফাইলের ডিজাইনটা কিরকম। হ্যাঁ, অনেক সময় আইকন দেখেও বুঝে ফেলা যায় কোনটা ফোল্ডার কোনটা ফাইল। তো ফাইল এবং ফোল্ডারের ডিফারেন্স কিন্তু আপনাদের বুঝতে হবে। তো ফাইল তাহলে কি? ফাইল হচ্ছে আমরা যদি বলি যে তথ্যের আধার, বা ডাটা কালেকশন বলা হয়, সিঙ্গেল ইউনিট অফ ডাটা কালেকশন। বা যদি বলি যে ফাইলের মধ্যে অন্য কোনো কিছু রাখা যায় না, কিন্তু ফোল্ডারের মধ্যে ফাইল এবং ফোল্ডার উভয়ই রাখা যায়। হ্যাঁ, এরপর ফাইলের কি আছে, ফাইলের এক্সটেনশন আছে কিন্তু ফোল্ডারের কোনো এক্সটেনশন নাই। তো এই যে আমি ফাইল এবং ফোল্ডার তৈরি করলাম, এই দেখেন আমি যেটা বলতেছিলাম একটু আগে যে ফাইলের মধ্যে কোনো কিছু রাখা যায় না। রাখা যায় না বলতে মানে ফাইলের মধ্যে ফাইল বা ফোল্ডার রাখা যায় না। হ্যাঁ, তো আমি যদি একটু এটাকে ওপেন করি, ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ডাইরেক্ট আমার কোথাও ওপেন হয়ে গেল, মাইক্রোসফট ওয়ার্ডে আমার এটা ওপেন হয়ে গেল। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হলো, এখানে তো আমি আমার এখন কন্টেন্ট রাখবো।
কোনো টেক্সট রাখলাম, টাইপ করলাম, কাজ করলাম, এগুলা এইখানের মধ্যে কি ফোল্ডার রাখা যাচ্ছে, অন্য কোনো ফাইল রাখা যাচ্ছে? যাচ্ছে না। আমি যখন এই যে ফোল্ডারে ক্লিক করলাম, নিউ ফোল্ডার, আমি একটা ফোল্ডার বানাইছি, ডাবল ক্লিক করলাম, তাহলে এটা কি হয়ে গেল, আমার একটা ফোল্ডার হয়ে গেল, তাই না? তো এই যে ফোল্ডারের মধ্যে আমি এখানে ফাইল রাখতে পারবো। দেখেন এই যে ফোল্ডার ওপেন করলাম, এখানে আবার আইকনে ক্লিক করলাম, আবার নিউয়ে গেলাম, আবার একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি এখানে বানিয়ে ফেললাম। আবার চাইলে এখানে আরেকটা ফোল্ডারও আমি রাখতে পারবো, নিউয়ে ক্লিক করলাম, ফোল্ডার, এই দেখেন। তাহলে এখানে আমার এই যে ফোল্ডারটার মধ্যে নিউ ফোল্ডার একটা আছে, আবার নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টও আছে। তাহলে আমরা তাত্ত্বিকও আমাদের হয়ে গেল, পাশাপাশি আমরা ব্যবহারিকও দেখে ফেললাম যে আসলে আমাদের ফাইলের মধ্যে এক্সটেনশন থাকে, ফোল্ডারের মধ্যে কোনো এক্সটেনশন থাকে না। ফাইলের মধ্যে ফাইল ফোল্ডার কিছুই রাখা যায় না, কিন্তু ফোল্ডারের মধ্যে ফাইল এবং ফোল্ডার উভয়ই রাখা যায়। এবং ফোল্ডারের ভেতরে যদি আমি ফোল্ডার রাখি, সেটাকে বলা হয় সাব ফোল্ডার। ঠিক আছে, ফোল্ডারের ভেতরে ফোল্ডার হলে কি হবে, এটা সাব ফোল্ডার। গুড। তো এখন ফোল্ডারের ভেতরে ফোল্ডার রাখলে সাব ফোল্ডার বলা হবে। এখন বলেন স্যার এখানে তো লেখা আছে নিউ ফোল্ডার, এটা সাব ফোল্ডারই, কিন্তু নাম থাকুক। এবং আমরা চাইলেই এই নামগুলো পরিবর্তন করতে পারবো। দেখেন আমি নিউ ফোল্ডার এখানে রাখা হয়েছে, এইটাকে সিলেক্ট করলাম, এই যে রং হয়ে গেছে না একটা, এটা মানে কি, এটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এরপর আমি এখানে ক্লিক করবো রাইট বাটন, ঠিক ওর উপরেই কিন্তু। করার পরে দেখবেন এইখানে নিচে একদম রিনেম নামে একটা অপশন আসবে, রিনেম। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি চাইলেই এই ফোল্ডারে একটা নাম দিতে পারবো। ঠিক আছে, আমি যদি একটা নাম দেই, আমি আমার নাম দিলাম, মনে করেন আবেদ নুরি দিলাম, এই যে নাম দিলাম, তাহলে আমার ফোল্ডারে একটা কি হয়ে গেল, নাম হয়ে গেল। তো আপনারাও যখন কাজ করবেন তখন এভাবে নাম দিয়ে সুন্দর করে কাজ করবেন, কারণ কাজ যদি গোছানো হয় তাহলে আপনার পরবর্তীতে ফাইলগুলো খুঁজে পেতে অসুবিধা হবে না। অনেকে ফাইল ক্রিয়েট করে, ফোল্ডার ক্রিয়েট করে, সব দিয়ে রেখে নিউ মাইক্রোসফট বা নিউ ফোল্ডার, সব যদি নিউ ফোল্ডার হয় আপনি কি খুঁজে পাবেন আপনার কাজ কোথায় আছে? পাবেন না কিন্তু। তাহলে এই যে, এবং আমি চাইলে এই ফাইলের নামও সেম ভাবে চেঞ্জ করতে পারবো। এটা ফাইল না, এখানে ক্লিক করলাম, রাইট বাটন, এই যে কি, এই যে রিনেম। ঠিক আছে, এই যে রিনেম, রিনেমে গিয়ে আমি নাম দিলাম, এটা মনে করেন আমি আজকে বাংলা টাইপ করবো, তাহলে বাংলা লিখে দিলাম, BANGLA, বাংলা টাইপ। তাহলে আমি বুঝতে পারবো এই যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে অনেক বাংলা টাইপিং এর কাজ করছি আমি। তাহলে আমাকে আর ওপেন করে দেখতে হলো না এই ফাইলটার মধ্যে কি আছে, আমি নাম দেখে বুঝে ফেললাম। ঠিক আছে, তো এখন ওই যে বলতেছিলাম যে এক্সটেনশন, এক্সটেনশন তো স্যার দেখাইলেন না, তাই না? এক্সটেনশন জিনিসটা দেখাইলেন না, দেখাইলেন যে ফাইলের ভিতরে ফোল্ডার রাখা যায়, ফোল্ডারের ভিতরে ফাইল রাখা যায়। তো এক্সটেনশন দেখতে হলে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের ওই যে ভিউ নামে একটা অপশন আছে এখানে, এই যে ভিউর মধ্যে যেতে হবে। ভিউর মধ্যে গিয়ে দেখবেন এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এখানে ক্লিক দিব। ক্লিক দিলে দেখেন এই যে ডকেক্স নামে এখানে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না, একটু আগে, এখন কিন্তু চলে আসছে। তো এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। এক্সটেনশন ওই জিনিসটা যেটা দিয়ে বোঝা যায় ফাইলটা কোন টাইপের ফাইল, কোন ধরনের ফাইল। হ্যাঁ, আমি যদি এখানে আর একটা ফাইল বানাই, আমি যদি নিউ এ ক্লিক করে মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল বানাই, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট বানাইলাম, এই দেখেন এটা মাইক্রোসফট একটা এক্সেল। তারপর আর একটা ফাইল বানাইলাম পাওয়ার পয়েন্টের, নিউ এ গেলাম, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আচ্ছা, তাইলে তিনটে ফাইল আমার এখানে হলো, তাই না? তিনটে ফাইলের একটু নাম চেঞ্জ করে দেই, এখানে ক্লিক করে রিনেমে চলে যাই, আবার রিনেমে গিয়ে আমি নাম দিলাম, এটা দিলাম মনে করেন যে এক্সেল দিয়ে রাখলাম। আচ্ছা, এক্সেল দিয়ে রাখলাম। তারপরে এটা আমি আবার এখানে ক্লিক করে রাইট বাটন, রিনেমে গেলাম, এটা দিলাম কি, পাওয়ার পয়েন্ট দিলাম। তাহলে পাওয়ার পয়েন্ট দিলাম, এক্সেল দিলাম, এই তাহলে আমার এখানে তিনটা ফাইল ক্রিয়েট হয়েছে, তাই না? তিনটা ফাইল ক্রিয়েট হয়েছে, আর হচ্ছে আমার কি তৈরি হয়েছে, একটা ফোল্ডার আছে, তাই না? তো দেখেন তিনটা, এই ফোল্ডারের মধ্যে কিন্তু কোনো এক্সটেনশন আছে নাই। এই দেখেন ডকেক্স এটাতে আছে, এটাতে আছে ডট এক্সএলএসএক্স, ডট পিপিটিএক্স। পুরনো যে 2007 থেকে তার পুরনো যে ভার্সনগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের বা মাইক্রোসফট অফিসের, সেগুলোতে কিন্তু ডট ডিওসি আছে, ডট এক্সএলএস আছে, পাওয়ার পয়েন্টে ডট পিপিটি আছে, এরকম করে কিন্তু আছে। তো ওইগুলা ফাইল যখন আমরা করব, তখন ওগুলো কিন্তু হবে আমাদের
ওগুলোও কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এক্স থাকলেও হবে, ডট ডিওসি থাকলেও হবে, কারণ ওগুলো পুরোনো ভার্সনে ওরকম করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর এখন যেহেতু আপডেট চলে আসছে, অনেকগুলো কমপ্লেক্স ফরম্যাটিং চলে আসছে, তখন তখন এই ধরনের বিষয়গুলো এক্সটেন্ড করা হয়েছে আরো। বুঝতে পারছেন? তো এই যে এইটা দেখেই বুঝতে পারবো আমরা এটা কোন ধরনের, কোন টাইপের ফাইল। আমরা যেমন মানুষের নাম দেখে বুঝতে পারি না সে হিন্দু না মুসলিম, বোঝা যায় না অনেক সময়, যে নাম দেখলে বোঝা যায় যে শ্রী হট্ট, শ্রী বা রয়, তাই না, দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আবার নাম যারা মুসলমান দেখা যায় মোহাম্মদ থাকে, বা নামটা ইসলামিক হয় যে নুরুল ইসলাম, তাহলে ইসলাম দেখলে বোঝা যাচ্ছে সে একটা মুসলিম। তাহলে এই যে তার একটা এক্সটেনশন আছে। হুম, যেমন আমার এক্সটেনশন আছে কি আবিদ নুরি। তো তো নুরি দেখলে মনে হচ্ছে না আমার ফ্যামিলি টাইটেলও কিন্তু এরকম নুরি, সবার নামের পেছনে নুরি ইয়াটা অ্যাড করা আছে, বাবা মা বলেন চাচা বলেন সব জায়গাতে এরকম। তো এইটা মনে হয় আমার একটা এক্সটেনশন। তো এইরকম এক্সটেনশন থাকলে বোঝা যাবে। হুম, তো এই এক্সটেনশন থাকলে আমরা বুঝতে পারবো এটা কোন টাইপের ফাইল। হ্যাঁ, বা কোন গোত্রের, কোন ইয়া, যেমন চৌধুরী থাকলে বোঝা যায় চৌধুরী বংশের, তাই না, এরকম। কিন্তু ফোল্ডারের কোনো এক্সটেনশন হয় না। তাহলে এক্সটেনশন কি, যেটার মাধ্যমে কি বোঝা যায় এটা কোন টাইপের ফাইল, কোন প্রকারের ফাইল। ঠিক আছে, আসেন। তো ক্লাসের থেকে ওনাদের সিগনেচার বেশি জরুরি হয়ে গেছে। তো এখন আমাদের এই যে তাহলে ডকেক্স, তাহলে এখানে 3টা ফাইল আমরা তৈরি করে রাখছি, তাই তো। এবং দেখবেন এই ফাইলগুলো কখন মডিফাই করা হয়েছে, কয়টার সময় করা হয়েছে। আসেন, তো এই যে এইখানে দেখেন, এখানে আপনার ডেট দেওয়া আছে, এখানে আপনার, আচ্ছা আপনারা সিগনেচার করে আসেন, আমি পরে বাকিটা বলতেছি। তো আমাদের তাহলে এই হচ্ছে ফাইল এবং ফোল্ডারের যে তাত্ত্বিক যে বিষয়টা ছিল, প্র্যাকটিক্যাল বিষয়টা ছিল, এটা হচ্ছে ফাইল ফোল্ডারের বিষয়টা জেনে গেলাম। আর একটা বিষয় দেখেন, ফাইলের ঠিক পাশে দেখেন দেওয়া আছে কবে আপনি এটা ক্রিয়েট করছেন, কবে মডিফাই করছেন, কয়টার সময় করছেন। এখানে টাইপও বলা আছে, এটা ফোল্ডার, তাই না, এটা হচ্ছে কি এই যে ফাইলের, এবং ফাইলের সাইজ বলা আছে। হ্যাঁ, ডেট টাইম বা সাইজ টাইপ, এগুলোকে বলা হয় ফাইল অ্যাট্রিবিউটস। ফাইলের অ্যাট্রিবিউটস পরীক্ষা আসবে কিন্তু, হোয়াট ইজ ফাইল অ্যাট্রিবিউটস, তখন তো পারবেন না, খাতায় লিখতে হবে, নোট করতে হবে, আমি যে বলতেছি এগুলা নোট করতে হবে। এরকম আসতে পারে, হোয়াট ইজ ফাইল অ্যাট্রিবিউটস, বা হুইচ ওয়ান ইজ ফাইল অ্যাট্রিবিউট, এমসিকিউ হিসেবে আসলো। হুম, ডেট টাইম টাইপ সাইজ, এগুলো হচ্ছে আমার ফাইল অ্যাট্রিবিউটস। আচ্ছা, অর্থাৎ ফাইলের ডিটেলস, ইন ডিটেলস। এবং চাইলে আমরা ফাইলের ডিটেলস দেখতে পারবো। দেখেন এখানে ক্লিক করে আমি যদি এখানে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে আপনি ফাইলটা কখন বানাইছেন, কোন সময়ে বানাইছেন, কয়েক সময় আগে অ্যাক্সেস করছেন, হ্যাঁ, ইন ডিটেলস আপনি পেয়ে যাবেন, এটা অথরকে। হ্যাঁ, এই দেখেন সবগুলো এখানে ইন ডিটেলস চলে আসছে কিন্তু। ঠিক আছে, ফাইলের প্রপার্টিস সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি। তো এখন আমি যখন ফাইলটা ক্রিয়েট করলাম, এখন তো এটা ডিলিট করা লাগতে পারে, তাই তো। তো ডিলিট করতে গেলে ঠিক ওই জায়গায় ক্লিক করে, আমরা যেখানে রিনেম করতেছিলাম না, ওইখানে ক্লিক করে দেখেন এই যে ডিলিট করা যায়, যে ডিলিট, এখানে ডিলিটেশনটা কিন্তু আছে। ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট চাপ দিলাম, এই যে ডিলিট, ডিলিট দিলাম, ডিলিট। যদি কখন ডিলিট করা লাগে তখন এইভাবে ক্লিক করে ডিলিট করে ফেলবেন। ঠিক আছে। হুম, আচ্ছা, আর যদি মনে করেন ভুলে আপনি ডিলিট করে ফেলছেন, ভুলে কোনো কাজ করে ফেলছেন, তখন আপনি করবেন কি, আনডু করবেন। আনডু করার একটা শর্টকাট আছে, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিলে কি হবে, ওইটা আবার আপনার ব্যাক চলে আসবে। ঠিক আছে, যদি কখনো ইয়া করে ভুলে বশত ডিলিট করে ফেললেন, ভুলবশত আপনি কোন লিখে ফেলছেন, ভেতরে ভেতরে দেখাবো একটু পরেই কাজ করা, তখন ওইটাতে আপনি ইয়া করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কন্ট্রোল প্লাস জেড, এটা কিন্তু পরীক্ষায় আসবে শর্টকাট হিসেবে, যে আনডু, আনডু করতে গেলে কোন শর্টকাটটা ব্যবহার করতে হয়, কন্ট্রোল প্লাস জেড চাপতে হয়। ঠিক আছে। আর যদি আবার রিডু করতে হয়, রিডু, যে না ডিলিট ঠিকই ছিল, যা করছে তাই ঠিকই ছিল, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই চাপ দিলে কি হয়ে যাবে, সেটা রিডু হয়ে যাবে, মানে আমি যেটা ফিরে নিয়ে আসছি সেটাকে আবার আমি কি করতে পারবো, আবার ইয়া করতে পারবো, ব্যাক করতে পারবো। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইয়েগুলো গেল।
এখন আমি দুইটা ফোল্ডার তৈরি করি, মনে করি আমরা একটা নিউ ফোল্ডার তাই না আছে না, রিনেম করি। এটা দিলাম মনে করেন টিটিসি, কি নাম দিলাম, টিটিসি। আচ্ছা, এখানে আরেকটা ফোল্ডার বানাইলাম, এই ফোল্ডারের নাম দিলাম হ্যাঁ টিটিসি 2 দিলাম। আচ্ছা, টিটিসি 2 না দিয়ে মনে করেন এখানে দিলাম যে আমাদের বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ দিলাম। এখন আমি চাচ্ছি এই ফাইলটা রিনেম করে। আচ্ছা, রিনেম করার একটা শর্টকাট আছে, বুঝছেন, রিনেম করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করে F2 চাপতে হবে। F2 ফাংশন কি, F2 চাপ দিয়ে কি করা হয়, রিনেম করা যায়। F2 চাপ দিলাম, দিয়ে আমি এখন এখানে রিনেম করতে পারবো। আমি এখানে নাম দিলাম মনে করেন আমার সিভি দিলাম, সিভি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যে একটু আগে বলতেছিলাম যে আপনারা ওই এক্সটেনশন তাই না, এক্সটেনশন বের করে দেখলাম। তো এখানে এখন এই যে এক্সটেনশন .docx এটা কিন্তু কেটে ফেলা যাবে না। আপনি রিনেম করতে গেলেন, রিনেম করতে গিয়ে আপনি যদি ডকেক্সটা কেটে ফেলেন, হ্যাঁ কেটে ফেললে কি হবে, আমি যখন এন্টার মারলাম এখন বলতেছে ভাই এটা ফাইল এক্সটেনশন হলে কিন্তু এটা মাইট বি, কি বলছে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট। আমি যদি ইয়েস দিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু আর আমার মানে আমার উইন্ডোজ বা আমার কম্পিউটার ওকে আর আইডেন্টিফাই করতে পারছে না এটা কোন ধরনের ফাইল। তাহলে এক্সটেনশন কিন্তু জরুরি, এক্সটেনশন না থাকলে কিন্তু এটা আর আইডেন্টিফাই করতে পারবে না এটা কোন ধরনের ফাইল, বলতে পারতেছে না। হ্যাঁ, এই যে টাইপ লেখা আছে শুধু ফাইল বুঝছি, কিন্তু কোন ধরনের ফাইল বলতে পারতেছে না। আমি যখন এখানে আমি আমার ডকেক্সটা ঠিক রাখবো, ডকেক্স যখন দিলাম, এই যে এখন দেখেন, এখন আমি যখন কার্সর এখানে নিয়ে আসছি, দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল টাইপ। তো অনেক সময় আমরা কিন্তু ভুলবশত এক্সটেনশন ডিলিট করে ফেলি, এটা কিন্তু করা যাবে না, করলে আবার ওইটা টাইপ করে দিতে হবে, ঠিক আছে। যার কারণে এক্সটেনশন কিন্তু হাইড করে রাখা হয় আর কি। যেমন আমরা এখানে কোথায় গেছিলাম, এই যে ভিউয়ের মধ্যে গিয়ে আমি যদি এই যে ফাইল নেম এক্সটেনশনটা তুলে দেই, তাহলে আমার এক্সটেনশন নামটা আর দেখাচ্ছে না, আমার এটা তুলে দেওয়ার ভয়ও নাই, ডিলিট করার ভয়টা আর নাই। কিন্তু যদি থাকতো তাহলে আমার একটা ভয় থেকে যেত, আমি ডিলিট করে ফেললাম নাকি। হ্যাঁ, তবে এগুলো মুখস্থ রাখা লাগবে আপনাদের এক্সটেনশনগুলা। যেমন এরপর আরো কিছু এক্সটেনশন আছে, পিডিএফ আছে, MP4 আছে, MP3 আছে, হ্যাঁ পিকচারে আছে, জেপিজি আছে না, জেপিজি ফাইল আছে, পিএনজি ফাইল আছে, গিফ ফাইল আছে, এরকম অনেক ধরনের ফাইল আছে। তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটা জিনিস আমি যেটা করার জন্য দুটো ফোল্ডার বানাইলাম, আমি চাচ্ছি এই সিভি যে আমার ফাইলটা আছে, এই ফাইলটা আমি এই ফোল্ডারের ভেতরে নিয়ে যাব, এই ফাইলটাকে আমি এই ফোল্ডারের ভেতরে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এইটাকে আমার হয় কপি করব, না হয় কাট করব। কাট করলে কি হবে, এই জায়গা থেকে সরে গিয়ে এই জায়গায় চলে যাবে, এই ফোল্ডারে চলে যাবে। আর কপি করলে কি হবে, এখানেও এক কপি থাকবে, এখানেও এক কপি থাকবে। আমি এটাকে যদি কপি করি, এই যে কপি করলাম, এই যে কপি ওই সেম জায়গায় কিন্তু রিনেম যেখানে করছিলাম না ওইখানে, এখানে ক্লিক করলাম, এই যে কপিতে ক্লিক করলাম। আর বলছি যারা উইন্ডোজ 11 আছে দেখবেন এগুলো যদি না পান, শো মোর অপশনে চলে যাবেন, শো মোর অপশন, অথবা ঠিক এখানে দেখবেন কাচির মতো একটা সাইন দেওয়া আছে, এরকম ক্যাচ করে কাচির মতো, বা কপি একটা সাইন দেওয়া আছে, ওটাও করতে পারবেন। দেখ আমি তাহলে কপি করলাম, কপি করে আমি এই যে বাংলাদেশ নামের যে ফোল্ডারটা আছে এখানে ঢুকলাম ডাবল ক্লিক করে, ঠিক আছে। ঢোকার পরে আমি এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করলে আমার কি হলো, এইখানে কিন্তু সিভি এই নামে কিন্তু ফাইলটা এখানেও চলে আসছে কিনা, আসছে না। তাহলে আমি ক্লোজ করলাম, দেখেন তাহলে এইখানে ওই সিভিটা আছে, এই ফোল্ডারের ভেতরেও ওই সিভিটা আছে, কপি করে নিছি যে। আবার আমি যদি কাট করে নিতাম, আমি মনে করি সিভিটা আমার এখানে আছে, আমি এটাকে ধরলাম, ধরে কি করলাম, কাট করলাম, কাট করে টিটিসি এর মধ্যে ফোল্ডারটা আছে এর ভেতরে ঢুকলাম, ঢুকে এইখানে আমি কি করলাম, পেস্ট করে দিলাম, তারপর ক্লোজ করলাম। দেখেন তো এখানে আছে ওটা নাই, তার মানে কি কেটে গিয়ে ওইখানে ঢুকে গেছে, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসে যে আপনার এই কিভাবে কাট করতে হয়, কিভাবে কপি করতে হয়। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে Ctrl+C দিলে কপি হয়, আর Ctrl+V দিয়ে পেস্ট হয়, আবার Ctrl+X দিলে কাট হয়, ঠিক আছে। এটা অনেকে জানেন। আবার বললাম, যেমন আমি যদি এটা এইখানে যদি কপি করতে চাই, এই যে সিভি নেমে যে আছে না, এটাকে সিলেক্ট করলাম,
কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল আবার ভি দিলাম, কি হলো, এই সিবিটা আবার এই সেম জায়গায় কপি হইলো। আর যদি কন্ট্রোল এক্স দিলাম কাট হলো, আবার যদি কন্ট্রোল ভি এখানে দেই, তাহলে বলতেছে ভাই এই নামে তো একটা ফাইল এখানে আছে, আবার কাট করতেছেন কেন এই জায়গাতেই? একই নাম হলে কিন্তু হবে না, কনফ্লিক্ট করবে, বলতেছে দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ফাইল আজ দ্য সেম, তো একই নাম, তাহলে কিন্তু কাট হবে না বা কপি করতে গেলেও সমস্যা হবে। দেখেন আমি যদি এইটাকে যদি এখানে কপি করি, এই যে কপি করলাম, কপি করে যদি এইখানে পেস্ট করতে চাই, তাহলে কিন্তু কপি টু নামে হয়ে চলে আসছে, কিন্তু সেম নামে কিন্তু আসে না, সেম নামে আসছে। অথবা আমি এই যে টিটিসি নামে যে ফোল্ডারটা আছে এর ভিতরে ঢুকলাম ডাবল ক্লিক করে, এই যে সিবি নামে যে ফাইলটা এটা কপি করলাম, কপি করে আমি বাংলাদেশ নামে যে ফোল্ডারটা আছে এখানে আসলাম, এসে পেস্ট করতে চাচ্ছি, বলতেছে ভাই আপনার এইখানে অলরেডি সিবি নামে একটা ফাইল আছেই, যদি রিপ্লেস করে দেই তাহলে ওই ফাইলটা ওটার উপর বসবে, আর স্কিপ করলে ফাইলটা এখানে আসবে না। আর কম্পেয়ার যদি করতেন, কম্পেয়ার করলে তখন আপনি চাই বলেন না আমি এটা রাখবো বা এটা রাখবো না, কোনটা রাখবেন সেটা আপনি ডিসাইড করে পরে ওকে কন্টিনিউ ক্লিক দিলে সেটা এখানে থাকবে। বুঝতে পারছি কি? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কপি পেস্টের যে বিষয়টা। হ্যাঁ, এটা শর্টকাট কি বলছে, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে কি কাট, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, তাই না? কন্ট্রোল এক্স হচ্ছে কাট। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের এই কাজগুলো, কপি পেস্টের কাজ। এখন আমি ঢুকলাম, তো অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু যে মুভ এ ব্লক অফ টেক্সট টু অ্যানাদার ফোল্ডার, মুভ করা, মনে করেন এটা মুভ করে এখানে নিয়ে আসলাম, কাট হইলো না কপি হইলো? কাট হইলো। তাহলে মুভ করা মানে কি, সরানো মানে, তার মানে কাট হলো কিন্তু। আর যদি বলি যে জাস্ট একটা কপি, ডুপ্লিকেট কপি নিয়ে আসলাম এখানে, তখন এটা কি হবে? তখন কিন্তু কপি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। মুভ করা মানে সেটাকে মুভ করে ফেলা, সরাই ফেলা, কাট করা। হুম, বুঝতে হবে, না বুঝলে কিন্তু পরীক্ষা কিন্তু আসে এরকম, তখন বোঝে না ছাত্রছাত্রীরা। এরপরে দেখেন, তারপরে এখন আমরা এই যে আমাদের এই ইন্টারফেসটা আপনারা এর আগেও দেখছেন টাইপিং করার সময়, তো এইখানে দেখেন এই যে প্রথমে হেডিং এর মধ্যে, এটা টাইটেল বলে এটাকে, ঠিক আছে? এই দেখেন সিবি, তারপর এইদিকে এই যে সেভ নামে একটা অপশন আছে, সেভ, তারপরে কি এখানে কি হচ্ছে আমাদের ট্যাব, তাই না? ফাইল, হোম ট্যাব বা মেনু বলা হয়, ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু বা ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ট্যাবই বলে। ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প। হ্যাঁ, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এটাও একটা মনে করেন 13টা নাকি, আনলাকি 13, এটা একটা, এটা তো আলাদা। তাহলে এরকম 12-13টা আছে, কমও হইতে পারে বেশিও হইতে পারে। ঠিক আছে, তবে কিছু কিছু কমন থাকবেই, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন বা লেআউট, মেইলিংস, ভিউ, রিভিউ, এগুলো কিন্তু মাস্ট থাকবে, বুঝছেন? কিছু জিনিস নাও থাকতে পারে, যেমন ডিজাইন অন্য জায়গায় যায়, অন্য এতে যায়, ওটা চেঞ্জ হয়ে গেছে, অন্য নাম হয়ে গেছে, হতে পারে কিন্তু। ঠিক আছে, তবে ঘাবড়ানোর কিছু নাই। এখন দেখেন আমরা এখানে তাহলে ফাইল তৈরি করছি, এবং এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার একটা পেজ, তাই না? এই যে এখানে দেখেন, নিচে দেখেন, আপনি দেখতে পারবেন যে পেজ 1 of 1, তাহলে আমার কয়টা পেজ? একটা পেজ। 0 ওয়ার্ড মানে একটা, এখন কোনো কথা এখনো লিখি নাই, তার মানে 0 দেখাচ্ছে। আর বলছে কি অ্যাক্সেসিবিলিটি কি গুড টু গো, মানে ঠিক আছে, আপনার অ্যাক্সেস কোয়ালিটি ঠিক আছে, বা আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে স্ট্যাটাস বলে আর কি। এরপর এদিকে আসি, দেখেন এইখানে হচ্ছে, এটা হচ্ছে রিড মুড, এটা হচ্ছে রিড মুড। রিড মুডে গেলে কিন্তু এরকম হয়ে যাবে, মানে পড়তে পারবেন, কিছু করতে পারবেন না। হ্যাঁ, শুধু পড়তে পারবেন। এরপরে এটা হচ্ছে প্রিন্ট লেআউট, তার মানে আমরা সবসময় প্রিন্ট লেআউটে কিন্তু থাকবো, সবসময় প্রিন্ট লেআউট থাকবো। এটা হচ্ছে ওয়েব লেআউট, ওয়েব, এটা প্রিন্ট লেআউট, এটা হচ্ছে কি ওয়েব, এটা হচ্ছে ওয়েব লেআউট। স্যার আমার বড় হয়ে গেছে। হ্যাঁ, এরকম হতে পারে, কদিন আগে ইয়ার হয়েছিল, আতিকের হয়েছিল। তো এইরকম, এই যে আমরা তাহলে কোথায় যাবো? প্রিন্ট লেআউটে যাবো, সবসময় প্রিন্ট লেআউটেই থাকবো, অন্য কোথাও যেন আমরা না যাই। আমাদের যদি জুম করার দরকার হয়, জুম করার দরকার হয় না, জুম, এই যে এখানে জুম করা যায়, দেখেন এই যে ডান দিকে, এই যে এখানে আছে, এই যে পরীক্ষায় কিন্তু আসে যে কত সর্বনিম্ন, কত 10% হয় সর্বনিম্ন জুম আউট, আর জুম ইন 500%, সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 500%, আর আমরা ডিফল্ট হিসাবে 100%, ডিফল্ট হিসাবে 100%। তাই চাইলে আমি এখান থেকে এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, ঠিক আছে? প্লাসে চাপ দিলেও
বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কিভাবে চোখে কতটুকু দেখেন ক্লিয়ার, এই বিষয়টা। তাইলে আশা করি এই ইন্টারফেস এবং এই ডান ডান বাম দিকে দেখেন, বা এই যে বাম দিকে দেখেন এরকম রুলার আসছে না, রুল, এগুলো কিন্তু স্কেল, হ্যাঁ এটা স্কেলিং করা আছে কিন্তু। এরপরে যে উপর দিয়েও কিন্তু আছে, তাই না? এই যে 1 থেকে শুরু হয়েছে, এই যে 7, তারপরে কি 1 2 3 4 পর্যন্ত গেছে নাকি, তাই না? এরকম গেছে আর কি। এটা সাইজ, এটা পেজের সাইজ কিন্তু, মানে সাইজের উপরে একটা কি বসাই দিছে, স্কেল বসাই দিছে। আমরা স্কেলিং এর কাজ পরবর্তীতে লাগবে আমাদের, এই কারণে দিছে এটা। হ্যাঁ, তো এখন দেখেন এই যে স্কেল, এই যে পেজটা আমি নিলাম, এই যে আমরা এটা কি রকমের পেজ নিলাম, আমরা বেশিরভাগ সময় কাজ করি কিন্তু কি দিয়ে জানেন, A4 পেপার দিয়ে কাজ করি। যে A4 পেপার দিয়ে কিন্তু আমরা কাজ করি বেশিরভাগ সময় আর কি, এটা বেশি ইউজ হয়, পপুলার বেশি। তো এই পেপারের সাইজটা কত কেউ জানেন? এই যে খুব সুন্দর বলছে, কি নাম? সামিউল, আচ্ছা। আমাদের সামিউল বেশ সুন্দর বলছে। 8.27 11.69 পুরো কিন্তু আসে A4 সাইজ পেজের সাইজ কত। তো আমার এটা সাইজটা পাবো হচ্ছে লেআউট অপশনে গিয়ে। কোথায় যাবো? লেআউট। লেআউটে গিয়ে দেখবেন এই যে এখানে সাইজ আছে, সাইজ, এই সাইজের মধ্যে গিয়ে দেখবেন এই যে A4 8.27 ইন্টু 11.69, তার মানে প্রস্থে হচ্ছে 8.27 আর দৈর্ঘ্যে 11.69। ঠিক আছে, এই যে দিলাম। এই যে আমার এখানে কি হলো, এটা পেজটা A4 সাইজ পেজ হয়ে গেল, বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন। এই যে ওরিয়েন্টেশন, তো এটা হচ্ছে আমার একটা পেজ। ওরিয়েন্টেশন বলতে বোঝায় পেজটা কিভাবে থাকবে, কোন পজিশনে থাকবে। দুটো রকম ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, আমি দেখেন ল্যান্ডস্কেপ দিলাম, এই দেখেন পেজটা আমার এরকম হয়ে গেছে কিন্তু। আবার যখন পোর্ট্রেট দেবো তখন পেজটা এরকম হয়ে যাবে। তাইলে ল্যান্ডস্কেপে কি হয়, পেজটার প্রস্থ বেড়ে যায়, প্রস্থ বেড়ে যায় আর দৈর্ঘ্য কমে যায় যদি ইয়া হয়, ল্যান্ডস্কেপ হয়। আর যদি পোর্ট্রেট হয়, প্রস্থ ছোট হয়, দৈর্ঘ্য বেড়ে যায়। এটা মাথায় রাখবেন। যেমন আমার এইখানে এই যে আমাদের যে মনিটরটা আছে, আপনাদের সামনে যে মনিটরটা আছে, এটা কি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট? ল্যান্ডস্কেপ। কেউ হলো পোর্ট্রেট। পোর্ট্রেট কেন? এরকম না, বড় না, প্রস্থ বড় না, তাহলে এটা কি? ল্যান্ডস্কেপ। তারপর আমার এই যে প্রজেক্টরের স্ক্রিনটা, এটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? এটা কিন্তু ল্যান্ডস্কেপ, তাই না? আচ্ছা, এরকম আর কি। আমাদের এই যে মোবাইলটা, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? পোর্ট্রেট। ঠিক আছে, গুড। তো এখন তাহলে এই গেল হচ্ছে আমাদের এইগুলা, তাহলে ওরিয়েন্টেশন শেষ। এরপরে মার্জিন। আমরা খাতার মধ্যে মার্জিন দিই না, লেখা শুরু করার আগে যে কাজগুলো করতে হয়, প্রথমে কাগজ নিতে হয়, কাগজে মার্জিন দিতে হয়, সাইজ ঠিক করা লাগে, পেপারটা আমি কোন দিক দিয়ে লিখবো সেই ওরিয়েন্টেশন ঠিক করা লাগে। এটা এই জন্য আপনাদের শুরুটা আগে বলতেছে, স্যার হোম বাদ দিয়ে দৌড় দিয়ে লেআউটে কেন গেলেন? অনেকে কথা বলে, এবং অনেক ট্রেনাররা আগে হোম দিয়ে শুরু করে, এটা করো ওটা করো এইভাবে করে। কিন্তু আমার যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। অনেকে আছে হোম দিয়ে শুরু করে, ভালো, তাদের জন্য খুবই ভালো যে শুরু করে, তার জন্য গুড। কিন্তু আমি আবার শুরু করি একটু অন্যভাবে। আমি একটু উল্টা মানুষ তো, না সোজা, অন্যজনের মনে হয় উল্টা, কিন্তু আমার দিক থেকে আবার সোজাই মনে হয়। কারণ আপনি একটা লিখবেন, কিছু লেখার আগে তো আপনার সাইজিং ঠিক রাখা লাগবে, পেজে মার্জিন দিতে হয় কিভাবে, পেজে ওরিয়েন্টেশন, আমার ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা, আমি কোন লেআউট মোডে আছি, আমি কতটুকু জুম করতে পারলাম কিনা, তাই না? এগুলো কিন্তু সব বেসিক নলেজ। এটা না থাকলে মানে ওই যে যত টাইপ করেন কাজ হবে না কিন্তু, মানে এটা হচ্ছে মেইন, এটা বেস। দেখেন এই যে মার্জিন আছে না, এই যে মার্জিনে গেলাম, এই যে মার্জিন, মার্জিনে গেলে অনেক রকমের মার্জিন কিন্তু এখানে দেওয়া আছে, নর্মাল, ন্যারো, মডারেট, আগে থেকে বলা আছে। হ্যাঁ, আমি এখান থেকে চাইলে যে কোনো একটা মার্জিন ইউজ করতে পারবো। টপ মানে কি, টপে কতটুকু মার্জিন হবে, বটমে কতটুকু হবে, লেফটে কত হবে, এটা ইঞ্চি হিসাব কিন্তু। হ্যাঁ, আমি যদি কাস্টমে চলে যাই, কাস্টমে গেলে আমার এখানে এই যে অপশনগুলো আসবে, পেজ সেটআপ দেখছেন, এখানে আপনি চাইলে টপে কত দিবেন, কত ইঞ্চি দিবেন, আপনি লিখে দিবেন। এখানে আমি টপে দেবো মনে করেন 0.5 দিব বা 0.5 দিব, এভাবে লিখে দিবেন। অনেকে লেখে 0.5,
0.5 দিলে কিন্তু হবে না। জিরো মানে জিরোই কিন্তু। হ্যাঁ, তাই 0.5। এখানে আর ওই যে ইঞ্চি টিঞ্চি লেখার দরকার নাই, অনেকে আবার এই ইঞ্চি দিতে গিয়ে সমস্যার সৃষ্টি করে। এই ইঞ্চি সে অটোমেটিক দিয়ে দিবে না, এক্সেল মানে এক্সেল বলছে মাইক্রোসফট ওয়ার্ডে দিয়ে দিবে না। এটা নিয়ে এত হাইপার হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি কেটে দিয়ে আপনি আপনার মতো করে এখানে দিয়ে দিবেন। তো এইখানে আবার মার্জিন, আমরা তো খাতায় মার্জিন দিতাম লেফটে আর টপে, তাই না? পরীক্ষা যখন খাতা আমরা লিখতাম, এখানে আবার চারদিকে আমি দিতে পারবো। আমাদের এই যে এটা আছে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে, সেখানে আবার চারদিকে দেওয়া যায় যে টপে এরকম, বটমে এরকম, লেফটে কত, রাইটে কত, এরকম। লেফটে মনে করেন দিলাম 0.5 দিলাম, বা 1 ইঞ্চি দিলাম, আচ্ছা 1 ইঞ্চি থাক। রাইটে আমি 0.5 দিলাম, ঠিক আছে? এরকম করে ইচ্ছা মতো দিতে পারবো। এরপরে আছে কি গাটার, গাটার, তাই না? গাটার জিনিসটা কি তাহলে? এই গাটার জিনিসটা হচ্ছে আমাদের যখন আমরা প্রিন্টিং এ যাই, হুম, প্রিন্টিং এ গেলে সে তো জানে না যে আপনি কতটুকু মার্জিন দিয়ে রাখছেন। আপনি তো মার্জিন দিতে পারেন 1 ইঞ্চি, মার্জিন নাও দিতে পারেন 0 ইঞ্চি দিয়ে দিচ্ছেন, বা 0.12 দিচ্ছেন। তো এই যে 0.12 দিচ্ছেন বা এরকম কম করে কম করে আপনি যে মার্জিন দিচ্ছেন, হ্যাঁ, এতে করে আপনার ওই যে প্রিন্টিং প্রেস যে আছে ওই ব্যক্তিটা কিন্তু জানে না আপনি কিরকম মার্জিন দিচ্ছেন। তখন সে কি করে, প্রিন্টিং এর জন্য সে এখানে কিছু একটা গাটার নিয়ে নেবে। গাটার, এই যে মনে করেন 1 ইঞ্চি সে গাটার নিয়ে নিল, তার মানে সে যখন বাইন্ডিং করবে না, কাগজ যখন বাইন্ডিং করবে, বাইন্ডিং এর জন্য সে কিছু জায়গা এখানে নিয়ে নিল। এখন মনে করেন পজিশন দেওয়া হয়েছে কোন দিক থেকে, লেফট। গাটার পজিশন কোন দিকে, লেফট। টপও দেওয়া যায়, লেফট দিলাম। তো লেফটে যখন দিছি, হ্যাঁ, যখন আমি লেফটে দিছি, আমরা এই যে গাটার যেটা বলতেছিলাম, তাই এই যে লেফটে দিলাম, তাই না? তার মানে 1 ইঞ্চি যখন আমি দিলাম লেফট থেকে, তাহলে সে কি করবে জানেন? এই দেখেন লেফট থেকে সে কিন্তু, আমি মার্জিন দিছি কয় ইঞ্চি, 1 ইঞ্চি, আবার গাটার দিছি 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, 2 ইঞ্চি জায়গা কিন্তু সেখান থেকে ছেড়ে দিছে। এই 1 ইঞ্চি জায়গাটা নিয়ে ওই প্রিন্টিং ওয়ালা কি করবে, এইখানে কিন্তু সে কি করবে, বাইন্ডিং করবে। তাহলে গাটার দেওয়া হয় যখন পেজ বাইন্ডিং করা হয়। এরকম প্রশ্ন একটা আসছিল কিন্তু কতবারে। তো হোয়াট ইজ গাটার? গাটার কি? গাটার ব্যবহার করা হয় পেজ বাইন্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? পেজ বাইন্ডিং এর ক্ষেত্রে গাটার পেজটা, মানে গাটার যে ইয়াটা আছে অপশনটা, এটা এই ফিচারটা বা এই ইয়াটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তো আমরা গাটার টাটার দেবো না, যদি পরীক্ষায় বলা বলে দেবো, না হলে আমার দেওয়ার দরকার নেই, জিরো থাকুক। জিরো রেখে আমি ওকে করলাম। এই, তাহলে আমার আশা করি আমরা একটা পেজ নেওয়া শিখতে পারছি, তাই না? একটা পেজ নেওয়া শিখছি, পেজের সাইজিং শিখছি, পেজের ওরিয়েন্টেশন দেওয়া শিখছি, মার্জিন দেওয়া শিখছি। ওকে, আর বেশি কিছু দিব না, আরেকটু একটু ইয়া করে দেই। সেটা হচ্ছে কোন কোন পেজের, এখন বলতে পারেন স্যার অনেকগুলো তো পেজ আছে, তাই না? এখন সব পেজকে মুখস্থ করা সম্ভব? সম্ভব না। আমি আপনাদের কিছু কমন পেজের বিষয়গুলো বলে দিই, যেগুলো একটু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে বা মনে রাখতে হবে। যেমন এই যে A4 সাইজ একটা, তারপর হচ্ছে আপনার লেটার, লেটার লেটার হচ্ছে কত, 8.5 × 11। তারপর হচ্ছে লিগাল। এই তিনটে মনে রাখলেই হবে, ঠিক আছে? A4 সাইজ, লেটার সাইজ, লিগাল সাইজ, এই তিনটে আপনারা একটু মনে রাখবেন, মুখস্থ রাখবেন। পরীক্ষা কিন্তু এগুলো বেশি বেশি করে আসে, ঠিক আছে? এবং আমি চাইলেই আমার মতো করে সাইজ দিতে পারবো। যে মোড়ের মধ্যে গিয়ে ইচ্ছা মতো আমি এখানে, আমি একদিক দিলাম 10, একদিক দিলাম 20, আমার মতো দিতে পারবো, ঠিক আছে? এটা কোনো বিষয় না, আমি চাইলেই দিতে পারবো। চাইলেই কি দিলে কি এটা কি ঠিক হবে? ঠিক হবে না। তখন আমি পেজ কিরকম আমার, তখন প্রিন্ট করতে গেলে আমার ঝামেলায় পড়বো, তখন ওই সাইজের পেজ করা লাগবে, আর না হলে কেটে নিতে হবে কাঁচি দিয়ে, নাকি? তো এই যে কাস্টম করতে গেলে আবার এই জন্য একটা ইয়ে আছে। চাইলে আমি আমার মতো করে পেপারের সাইজ নিতে পারবো, ঠিক আছে? এই যে পেজ সেটআপে গিয়ে এটা করতে পারবেন। তো এই গেল হচ্ছে পেজ। আর হোমের মধ্যে যেগুলো আছে, আমি যদি কিছু লিখি, আমি হোম নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ আপনারা এই কাজগুলো করছেন আগে থেকে অনেকবার, তাই না? যেমন আমি একটা নাম লিখলাম টিটিসি, এই যে নাম লিখলাম, এখন এই নামটাকে আমি বড় করব। এই যে এখানে ফন্ট আছে না, এটা সিলেক্ট করতে হবে। কিন্তু কি করতে হবে, সিলেক্ট করতে হবে, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমি গিয়ে এই যে 12, 16, 18, 20, 26 এভাবে চাইলে আমি এখানে বাইতে পারবো। আর যদি না বুঝি বলা যে 13, যে স্যার এখানে তো 13 তো নাই, 13 নাই, তাহলে টাইপ করে দিবেন 13,
এন্টার মারবেন। ঠিক আছে, বুঝতে পারছি 13.5, তো 13.5 দেন। ঠিক আছে, তো ডিফল্ট ভাবে সর্বনিম্ন 8, সর্বোচ্চ 72, ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট। আমি যদি চাই বেশি নেব সেটাও নিতে পারবো। 100 তাহলে 100 নেব, টাইপ করে দেব। হুম, লেফট ও লিমিট আপনার পেজে যতটুকু ধরে এটাই লিমিট। এখন আপনি মনে করেন পেজে আপনার ধরে এতটুকু, এখন বড় যত বড় করেন লাভ হবে? লাভ হবে না তো। হ্যাঁ, এই তো 256 মেবি এরকম কিছু একটা আছে লিমিটেশন। হ্যাঁ, দেখি 256 দেই, হয়েছে তো। 500 দেই, দেখি 500, 5500 না, 1638 পর্যন্ত নেবে। এই যে বলছে দ্য নাম্বার মাস্ট বিটুইন 1 আর 1638, তাই না? 1638 এর মধ্যে আপনাকে এটা দিতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু ডিফল্ট ভাবে আমরা এখানে কত থাকে? 8, সর্বোচ্চ 72। তার ডিফল্ট ভাবে সর্বোচ্চ 72 পর্যন্ত, 72 পয়েন্ট বলে, এগুলো কি বলা হয়? পয়েন্ট। এই পয়েন্ট পর্যন্ত দেওয়া যায়। ক্লিয়ার হয়েছি আমরা? আচ্ছা, 256 দিয়ে দিয়েছি, বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ, বোরিং লাগতেছে? আচ্ছা, এখন আমি এখানে টাইপ করলাম, মনে করেন টিটিসি টাইপ করলাম। এখন বাকিগুলো আপনারা একটু নিজেরা নিজেরা সিলেক্ট করে বোল্ড করবেন, ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন, ক্লোজ করবেন। হ্যাঁ, এরপরে এখানে ডিজাইন দিবেন, একটু বড় করবেন। এই যেখানে আপার কেস আপার কেস আছে এগুলা, এই যে আপার কেস মানে লোয়ার কেস হলে কি সব ছোট হাতের, আপার কেস হলে সব বড় হাতের। হ্যাঁ, এটাকে বলে স্ট্রাইক থ্রো। এই যে এমনি করে কারসর নিয়ে যাবেন, নাম চলে আসবে। হ্যাঁ, এই যে কারসর নিয়ে যাবেন, নাম চলে আসবে। শর্টকাটও চলে আসবে, শর্টকাটটাও চলে আসবে। কন্ট্রোল ইউ, এখানে চাপ দেন, দেখেন কারসর নিয়ে যান, চলে আসবে। নিজেই শিখতে পারবেন, এটা অনেক ইজি। চালাক আছে বুঝে ফেলবে। স্যার এটা কি, আমার বলে স্যার এটা কি স্যার, বি লেখা। আরে ভাই এখানে কারসর নিয়ে যান, বোল্ট, জিজ্ঞেস করা লাগবে না। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন। এইটা কি, কপি। হ্যাঁ, এই যে কপি করলাম, একটু আগে দেখাচ্ছিলাম কপি, কপি করছে, এখানে কারসর রাখছি, এখানে পেস্ট করে দেখি, রাইট বাটন ক্লিক করলাম, এই যে পেস্ট, কিন্তু এখানে, এই যে এখানে এটা পেস্ট করলাম, আবার টিটিসি আসলো, একই টেক্সট আবার আসলো। এখন বলে স্যার আমার সব লেখা ইটালিক হয়ে সব লেখা কেটে কেটে যাচ্ছে। তো আপনি যেখানে কেটে দিচ্ছেন রে ভাই, না দিলে তো কাটবেই তো। তাহলে আবার সিলেক্ট করবেন, এখানে চাপ দিবেন, কাটা চলে গেল। আবার আন্ডারলাইন চাপ দিবেন, চলে গেল। ইটালিক চাপ দিবেন, চলে গেল। বোল্ড চাপ দিলে চলে গেল। তাই না? অনেকে বলে স্যার আমার তো সব কেটে কেটে যাচ্ছে, কি করব? আসেন দেখি কি সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এইটা খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা। আর এরপরে হচ্ছে এই যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট আছে, তাই না? এই দুটো একটু বোঝার জিনিস আছে। আর তাছাড়া এখানে তো এটা বাড়ানো, সিলেক্ট করে এটা হচ্ছে কি ইনক্রিজ করা, এটা ডিক্রিজ করা। ফন্ট, এই যে কারসর নিয়ে যান, কি লেখা আছে দেখেন, ডিক্রিজ ফন্ট সাইজ। আমাকে জিজ্ঞেস করতে হবে এটা কি? না, কারসর নিয়ে যান, ছেড়ে দেন, ইনক্রিজ ফন্ট সাইজ। আপনি চাপ দেন, নিজেই বুঝবেন কি কাজ হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে আপনি যদি এইটা টিপ দেন, এই যে এইটা সব ফরম্যাটিং বাদ হয়ে যাবে। যতগুলো আমি কাটাকুটি করছিলাম সব বাদ হয়ে একদম আগে যেরকম ছিল সেরকম নতুনের মতো হয়ে যাবে। অফ ফরম্যাটিং চেঞ্জ হয়ে যাবে। যদি বলেন না কি যে হয়েছে আল্লাহ মাহমুদ ভালো জানে, তখন এখানে চাপ দিবেন। ঠিক আছে, কি যে হয়েছে আল্লাহ মাহমুদ ভালো জানে, কি যে করছে স্যার আমার মনে নাই, তখন আপনি ফরম্যাটিং এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিলে একদম পূর্বে যেরকম ছিল শুরুতে সেরকম হয়ে যাবে। ওই যে আমরা অনেক সময় বলি না আমাদের মুরব্বীদের, যে যেখানে জান এই যে লাল বাটনটা চাপ দিবেন, দেখা চলে আসবেন। এরকম কোনো কোশ্চেন কিনা বলেন না বাবাকে মাকে, বা আপনারা যারা মুরব্বী আছে, দাদা চাচা আছে, ওদের বলেন না মোবাইলে যে লাল বাটন চাপ দিলেই ব্যাক হয়ে আসবে, ব্যাক বাটন চাপ দিলে ব্যাক করে চলে আসবে। সেরকম আপনাদেরও একটা দিলাম আর কি। তো এখন চাইলে এই যে এখানে এই যে টেক্সটের রং চেঞ্জ করা যায়, এই যে এখানে এখানে গিয়ে চাপ দেন, লাল হয়ে গেছে, লাল নীল হলুদ সবুজ অনেক কিছু আছে ভাই, দিন আপনার মন মাধুরী মিশাইয়া দিন। এরপর যদি আন্ডারলাইন করতে চান, এই যে এইভাবে আমরা যেমন বই দেখাই না, এই যে হাইলাইট করে দিলেন। তবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট, এখন আপনি সিলেক্টই করেন নাই, আপনি লিখছেন এখানে কিছু লেখা লিখছেন। হ্যাঁ, আপনি এখানে লিখছেন, লেখার পর আপনি এখন সিলেক্ট না করে বলছেন স্যার আমি তো হাইলাইট করি, হাইলাইট তো হয় না, আমি তো বোল্ড করি, বোল্ড তো হয় না।
হবে কি করে, আপনার সিলেক্ট করতে হবে তো। যখনই কোনো কাজ করবেন আমার সাথে সাথে তিনবার বলবেন, আমি যখনই ওই কোনো কাজ করতে যাব, হোমের মধ্যে কোনো ফরম্যাটিং দিতে যাব, সেটা সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তিনবার কবুল পড়ায় নিলাম নাকি? তাহলে তিনবার সিলেক্ট করায় নিলাম, তো অবশ্যই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সিলেক্ট না করে এই বোকার মতো প্রশ্ন করবেন না, স্যার বোল্ড হচ্ছে না, স্যার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ঠিক আছে, যতটুকু সিলেক্ট করবেন ততটুকু আপনি এখানে কি করতে পারবেন। এই যে এখানে আমি যদি এতটুকু, এটা এখানে অনেক ডিজাইন আছে কিন্তু এগুলো করবেন আপনারা। ঠিক আছে, ডিজাইন হয়ে গেল এরকম। তো এই হচ্ছে, আর হচ্ছে এরপরে বিষয় হচ্ছে এই যে আরেকটা বিষয় দেখাই দেই, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আরেকদিন দেখাই দেবো। ঠিক আছে, ওটা একটু আছে তো, ওটা পরের দিন একদিন দেখাই দেবো। আজকে সময় মোটামুটি নাই, 11:30 বেজে গেছে, 40 মিনিটের বেশি ক্লাস হয়ে গেছে, তাই না? এই যে এখানে দেখেন, আর এই ফন্ট, এটা দেখেন ক্লিপবোর্ড, এটা তাই না? এটা ক্লিপবোর্ড, এটা কি ফন্ট, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এটা স্টাইলস, এডিটিং, অ্যাডিংস, এটা কি, এটা হচ্ছে একটা এআই নামানো হয়েছে, সারাস এআই। তো এরকম এখানে এআইও নামা যায়, চ্যাট জিপিটিও নামাইতে পারবেন, দিয়ে ওকে বলবেন এই লিখে দে আমার জন্য, লিখে দিব। যাই হোক, তো এইটাছে এইখানে মূলত এই বিষয়গুলো আছে। আর একটু দেখাই দিয়ে হালকা একটু, সেটা হচ্ছে আমরা এই যে এইটা না দেখালেই নয়। আমরা অনেক সময় কি করি, আমি একটা নাম লিখলাম, টিটিসি লিখলাম, লেখার পরে আমি এখন চাচ্ছি এটাকে মাঝখানে নিয়ে যাবো, তখন কি করে, এখানে কাজটাকে চাপে চাপে চাপ 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 চেপে ধরে মাঝখানে নিয়ে আসে। এরকম বোকামি করবেন না, আপনারা কি বোকা? হ্যাঁ, আপনারা ওই যে আমাদের ইয়া ছিল, ওই যে কি যেন বলে, আইনে অ্যারিস্টটল না কারো একটা প্রশ্ন করা হয়েছিল, ইয়া বিল গেটসকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি আপনার কোম্পানিতে চাকরি দিতে হয় তাহলে আপনি সব থেকে কাকে বেছে নেবেন, কোন কোয়ালিটির লোককে বেছে নেবেন? তো উনি বলছিল আমি সব থেকে অলস ব্যক্তিকে বেছে নেব। তখন বলছে কেন, কেন আপনি অলস ব্যক্তিকে বেছে নেবেন? কারণ অলস ব্যক্তিটাই খুঁজে বের করবে কোন কাজটা সহজে করে ঘুমানো যায় বা সহজে শেষ করা যায়, এই চিন্তা করবো সবসময়। তো আমরা পরিশ্রম করব, স্মার্ট ওয়েতে পরিশ্রম করব। ঠিক আছে, এখন আপনি যদি এভাবে স্পেস মারেন, এটা কি স্মার্ট ওয়ে হইলো? এভাবে তো সময় লাগবে, প্রচুর পরিশ্রম করতে। গাধা কিন্তু প্রচুর খাটে, আপনি প্রচুর খাটলেন, এমনি স্পেস মারলেন, ওরে বারো বাপ, খাইতে করছেন। স্যার আমি অনেক খাটছি স্যার, অনেক করছি। তো আপনি এইভাবে খাটলেও তো কাজ হবে। হ্যাঁ, গাধাও কিন্তু পরিশ্রম করে তার পারিশ্রমিক পায় নাকি? পায়, কিন্তু কি আসলে স্মার্ট ওয়ে না, স্মার্ট ওয়ে না। আমি আপনাদের স্মার্ট ওয়ে শেখাবো, আপনারা স্মার্ট বাংলাদেশের লোক নাকি? তো এখন এই যে টিটিসি আমি লিখছি, এখানে দেখেন অ্যালাইনমেন্ট আছে, কিন্তু অ্যালাইনমেন্ট 4 প্রকার। কয় প্রকার অ্যালাইনমেন্ট? 4 প্রকার। এই যে লেফট, সেন্টার, তারপর কি রাইট, জাস্টিফাই, 3টে আছে তাই না? 4টে আছে। তাহলে এই যে বাম, এটা মাঝখানে, একবারই মাঝখানে চলে গেছে। ডান দিক দেবো, একবার ডান দিক চলে গেল। তারপর জাস্টিফাই, জাস্টিফাই দিলে কি হয়, একটাতে বোঝা যাবে না। এইখানে দেখেন, এখানে একটু খেয়াল রাখবেন, এই যে বাম দিক যেরকম লম্বা লাইন চলে আসছে না এরকম বরাবর, এই ডান দিক কি ওরকম না। তাহলে আমি যদি জাস্টিফাই করি, তাহলে ডান এবং বাম, উপরে নিচে সব, এই দেখেন সবগুলা একবারে লাইন বরাবর আসছে, এটা জাস্টিফাই। এটা হচ্ছে জাস্টিফাই। সিলেক্ট করতে হবে কিন্তু, আবার না করে জাস্টিফাই তো হয় না, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে জাস্টিফাই করুন। ঠিক আছে, বাম দিক করলে বাম দিক এইরকম। আর এখানে এই যে এখানে আছে, এই যে এগুলা বুলেট পয়েন্ট আছে, আমি টিটিসি লিখলাম, লিখে আমি বুলেট পয়েন্ট দিলাম, তারপর আবার চাপ দিলাম, এই যে লিখলাম এটা একটা টিটিসি, তারপরে লিখলাম মনে করেন বাংলাদেশ, তারপরে লিখলাম কোরিয়া, হ্যাঁ, জাপান। এন্টার মারতেছি, এন্টার মারলে কি হয়, নিচের দিকে একটা একটা করে নামে। আর যদি না স্যার আমি তো চাই না, আমি এরকম চাই না, ব্যাক স্পেস চাপ দেন, চলে গেল বুলেট পয়েন্ট। ঠিক আছে, এই বুলেট পয়েন্টের মতো করে আমাদের এখানে এই যে এগুলো আছে, এই যে 1 2 3 4 এগুলো আছে, এই যে 1 2 3 4 আছে। হ্যাঁ, এই যে বুঝা গেছে। আবার আমি যদি চাপ দিই, আসছে ব্যাগেসে চাপ দিলাম, এটা কি হয়ে গেল, চলে গেল। যদি না দুই, এই দুইটাও বাদ যাবে, দুই বাদ দেন, ব্যাগেসে চাপ দেন, মাঝখানে যায় কারসর রেখে, এটা কিন্তু কারসর, এটা জ্বলতেছে নিপতেছে, এটা কি কারসর। আর এটা কি, এই যে এটা পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার।
এটা কার্সার, আমরা অনেক সময় এটাকে কার্সার বলে ভুল করি, এটা কিন্তু কার্সার না, এটা কার্সার। আর এটা পয়েন্টার, এই যে পয়েন্ট করতেছে এমনি, ওইটা ওইটা। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্সার, জ্বলতেছে নিতেছে কাজ করতেছে। ওকে, এইভাবে আপনারা এটা করবেন। আর এইখানে শেডিং আছে আগের মতো আর কি, এগুলো একটু আপনারা নিজেরা এটা করে ফেলবেন, ঠিক আছে? ডিজাইন শেডিং দেওয়া যায়, হ্যাঁ, এরপরে লাইন স্পেসিং কমা যায়, বাড়ানো যায়। এই যে লাইন স্পেসিং দেওয়া, বুঝছেন? যেমন এই যে টিটিসি আর বাংলাদেশ কাছাকাছি হয়ে গেছে, দূরে দিয়ে একটু, বুঝছেন? লাইন স্পেসিং বাড়াই দেয়, এই যে তাহলে টিটিসি আর বাংলাদেশের দূরত্ব বেড়ে গেল নাকি, বা বাংলাদেশের কোরিয়ার দূরত্ব বেড়ে গেল। লাইন স্পেসিং, একটা লাইনের সাথে একটা লাইনের দূরত্ব, এটা হচ্ছে লাইন স্পেসিং, একটা লাইনের সাথে একটা লাইনের দূরত্ব। এই যে এখানে দেওয়া যায়, এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গায় 1 ইঞ্চি আছে বা 1.1.15 আছে, 2 আছে, 3 আছে। ওই অপশনে গেলে আপনি চাইলে এখানে 1.5 দিতে পারবেন, এই যে এখানে দেওয়া যায় যে না 3 না 100, 100 কিলোমিটার দূরে দিলাম ওকে। কই দিয়ে গেছে আল্লাহ মাহমুদ ভালো জানে, টিসি থেকে বাংলাদেশ থেকে কোন মূল্যকে গেছেন খুঁজে পাই মাছ, এই যে এখানে আছে। তাইলে এটা হচ্ছে লাইন স্পেসিং, ঠিক আছে? এই যে 1 দিলাম, 1 ইঞ্চি থাকুক, হ্যাঁ, এই হচ্ছে লাইন স্পেসিং। আর এটা হচ্ছে আমাদের এই যে অনেক সময় আমরা এই ছাড়াও, মার্জিন ছাড়াও কিছু ওদিকে নিয়ে যেতে চাই, তখন এটা বলে ইন্ডেন্টেশন। এই যে ইন্ডেন্টেশন, এটা হচ্ছে ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ, এটা ইনক্রিজ, ওইদিকে সরে যাবে, অতটুক সরে যাবে এরকম। হ্যাঁ, এটা আছে কি, এটা ডিক্রিজ, কমাই দিলাম। এই যে এখানে ক্লিক করলাম, বাড়াই দিলাম, এখানে ক্লিক করলাম, কমাই দিলাম, ঠিক আছে? বোঝা গেছে এগুলো আর কি, এগুলো। আর এখানে তো শেডিং তো বুঝছেন, এখানে ক্লিক দিলে কি বিভিন্ন রং টঙের শেডিং চলে আসে, হাইলাইটের মতো, বুঝছেন? হাইলাইটের মতো, এটা প্যারাগ্রাফ অনুযায়ী ধরে আর কি, প্যারাগ্রাফ বা লাইন অনুযায়ী ধরে, লাইন অনুযায়ী ধরে। তার মানে টিটিসির মধ্যে আমি যখন এখানে হাইলাইট করছি তখন কি হয়েছে, শুধুমাত্র টেক্সট ধরছে। আর যখন আমি এইটা দিব, একদম পুরো লাইনটাকে ধরবে, পুরা লাইনটাকে, এটা শেডিং, পুরো লাইনটাকে ধরবে কিন্তু, ঠিক আছে? লাইনটাকে ধরবে। আর এই হচ্ছে বিষয়টা গেল। আর এখানে কি আছে, এখানে আসি একটু, আরেকটু একটা জিনিস দেখালেই নয়। যেমন এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট একটু বাড়ায় দেই, ফন্টটা বাড়াইলাম। আচ্ছা, এইটাকে এই যে একটুকে দেখাইলাম না, এখানে যে লোয়ার কেস, আপার কেস, মানে সব বড় হাতের। আর যদি টগল টগল কেস দেই, ঠিক আছে, যে টগল যদি দেই, এখানে কি আছে, টগল কেস মানে একটা ছোট বড় এরকম হবে আর কি, বড় থেকে ছোট হবে, ছোট থাকলে বড় হবে, এটা টগল কেস বলা হয়, টগল। আর ক্যাপিটালাইজ দিলে প্রত্যেক ওয়ার্ডের সামনে, ইচ ওয়ার্ড ক্যাপিটালাইজ, ইচ ওয়ার্ড দিলে প্রত্যেক ওয়ার্ডের সামনে কি হবে। এগুলো আসলে বলে দিচ্ছি আর কি, কিন্তু আপনারা এগুলো খুঁজে খুঁজে করে ফেলবেন, ঠিক আছে? এগুলো খুঁজে খুঁজে আপনারা বানায় ফেলবেন। এখানে এই যে আছে, আবার এখানে ক্লিক দিলে যে এখানে বর্ডার দেওয়া যায়, যে বর্ডার অল বর্ডার দিলে কি হবে, পুরো বর্ডারের মধ্যে ঢুকে যাবে, পুরো বর্ডারের মধ্যে ঢুকে গেছে কিন্তু, দেখছেন? এই যে এখানে অল বর্ডার। আর যদি চান না আমি শুধু মাথায় বর্ডার দেবো, এখানে গেলে যে টপ বর্ডার, টপ মাথার উপর দিয়ে একটা কি চলে গেছে, বর্ডার চলে গেছে, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলেন, এখানে আপনি বটম দিচ্ছেন, বটমে দেন, রাইটে দেন, লেফটে দিলেন, লেফটে বর্ডার চলে আসলো, ঠিক আছে? এইভাবে বর্ডার দেওয়া যায়। আর এটা হচ্ছে A to Z শর্টিং করা যায়। যেমন এখানে টিটিসি, বাংলাদেশ, কোরিয়া, জাপান আছে, সিলেক্ট করলেন, সিলেক্ট করলে আপনি শর্টিং করলেন, অ্যাসেন্ডিং করলেন। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড় দিলেন, তাহলে বি আসলো প্রথমে, BJKT এইভাবে আসলো। আশা করি এগুলো আপনারা, বাকি যেগুলো আছে বা যেগুলো দেখাইলাম না, করাইলাম না, এগুলো আপনারা একটু দেখে দেখে করে নেবেন, হ্যাঁ। বা যেগুলো মিসিং হয়ে গেছে আমি টুকটাক পরবর্তীতে দেখাই দিব, হ্যাঁ। আরেকটা ক্লাস নিতে হবে হোমের উপরে বা এই লেআউটের উপরে, আরো ক্লাস নিতে হবে। আশা করি এই পর্যন্ত আজকে শেষ করি, আজকের পার্ট 1 নাকি। আমরা ইনশাল্লাহ নেক্সটে আবার এটা দেখবো। আর আমি এই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো, গ্রুপে হোক ইউটিউবে হোক আপলোড করে আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে দেখে এই কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন।